যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার। তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান। সংঘাত নিয়ে ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য। ইস্তফা দিলেন তুলসি গ্যাবার্ড। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেতে অস্থায়ী ভিসাধারীদের ফিরতে হবে নিজ দেশে। ট্রাম্প প্রশাসনের নির্দেশনা। বিপাকে পড়বে নির্যাতিত শিশুরা, বলছে মানবাধিকার সংগঠনগুলো। ভারতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কলকাতায় ঘুরে দেখলেন মাদার তেরেসা হাউস। নরেন্দ্র মোদীর সঙ্গে করবেন বৈঠক। মার্কিন জ্বালানি বিক্রিতে চুক্তির সম্ভাবনা। এবং চীনে কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে 90 জনের মৃত্যু, এখনও নিখোঁজ কয়েকজন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাহাজ নির্মাণ কারখানায় অগ্নিকাণ্ডে নিহত এক। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। ইরান যুক্তরাষ্ট্র কূটনৈতিক উত্তেজনার মধ্যে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির, যেখানে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। ইউরেনিয়াম হস্তান্তরের দাবি ইরানের কাছে গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। অন্যদিকে হরমুজ খোলা রাখতে বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখতে হবে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। সেখানে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে তার। আলোচনায় প্রাধান্য পাবে যুক্তরাষ্ট্র ইরান সম্ভাব্য সমঝোতা এবং হরমুজ প্রণালী ঘিরে নিরাপত্তা পরিস্থিতি। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান এখনও দুপক্ষের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে কাজ করছে। একই সঙ্গে কাতার সহ কিছু আঞ্চলিক পক্ষও আলোচনায় যুক্ত হয়েছে। ইউরেনিয়াম হস্তান্তরে মার্কিন দাবি গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এই ধরনের শর্ত আলোচনাকে জটিল করে তুলছে এবং চূড়ান্ত সমঝোতার পথে আগানো কঠিন হয়ে যাচ্ছে। আলোচনার বর্তমান লক্ষ্য যুদ্ধবিরতি ও সংঘাত কমানোর দিকে। পারমাণবিক ইস্যু এখনও চূড়ান্ত আলোচনায় আসেনি। একই সঙ্গে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে গভীর ও গুরুত্বপূর্ণ পার্থক্য রয়ে গেছে বলে ইঙ্গিত দেন তিনি। হরমুজ প্রণালী ঘিরে নতুন করে কৌশলগত উত্তেজনার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সুইডেনে ন্যাটো মিত্রদের সঙ্গে আলোচনার পর তিনি বলেন, হরমুজ সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখতে হবে। প্রণালী খুলে দিতে অস্বীকৃতি জানালে যুক্তরাষ্ট্র ও মিত্রদের কিছু একটা করতে হবে বলেও সতর্ক করেন তিনি। তবে সেই ক্ষেত্রে ন্যাটোর ভূমিকা থাকবে কিনা এ বিষয়ে কিছু স্পষ্ট করেননি তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান এখন চুক্তি করতে মরিয়া। তবে ইরান পরমাণু অস্ত্র রাখতে পারবে না, এ অবস্থাতেই অনড় ওয়াশিংটন। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধের মধ্যে পদত্যাগ করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসি গ্যাবার্ড। যদিও স্বামীর ক্যান্সার চিকিৎসার কারণ দেখিয়ে পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি। শুক্রবার প্রকাশিত পদত্যাগপত্রে তিনি বলেন, স্বামী আব্রাহামের বিরল ধরনের হাড়ের ক্যান্সার ধরা পড়েছে। এই কঠিন সময়ে স্বামীর পাশে থাকার জন্যই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী 30 জুন থেকে তার পদত্যাগ কার্যকর হবে। ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ এই পদে থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কার্যক্রম সমন্বয় করতেন গ্যাবার্ড। দায়িত্ব পালনকালে গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার, গোপন নথি প্রকাশ এবং ব্যয় কমানোর মতো বিভিন্ন পদক্ষেপ নেন তিনি। আন্তর্জাতিক সময় আরও থাকছে। রুশ নিয়ন্ত্রিত লুহান্স্কে বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসে ভয়াবহ ড্রোন হামলায় ইউক্রেনের নিহত 6, আহত 39। সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা মস্কোর জবাবের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসাধারী বিদেশি নাগরিকদের গ্রিন কার্ডের আবেদন করতে ফিরতে হবে নিজ দেশে। এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে ট্রাম্প প্রশাসন। বৈধ অভিবাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। আবেদনকারীদের ভিসার শর্ত লঙ্ঘন, অনুমতি ছাড়া চাকরি বা কোনো জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা খতিয়ে দেখা হবে। মার্কিন সরকারের এমন পদক্ষেপের সমালোচনা করেছে বিভিন্ন অভিবাসী অধিকার ও মানবাধিকার সংগঠন। এই সিদ্ধান্তের কারণে মানব পাচারের শিকার ব্যক্তি এবং নির্যাতিত শিশুরা চরম অনিশ্চয়তার মুখে পড়বে বলে আশঙ্কা তাদের। কারণ আবেদন প্রক্রিয়া শেষ করতে তাদের বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে নিজ দেশে ফিরতে হবে। আন্তর্জাতিক সময় আরও থাকছে।
আফগানিস্তানে বাল্যবিবাহের পরোক্ষ বৈধতা দিল তালেবান প্রশাসন। নতুন বিবাহ বিচ্ছেদ আইন নিয়ে বিশ্বজুড়ে ক্ষোভ। নারীর অধিকার কেড়ে নেওয়ার দলিল, বলছে মানবাধিকার সংস্থা। 4 দিনের সফরে ভারত গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার সকালে কলকাতায় পৌঁছায় তাকে বহনকারী বিমান। এ সময় রুবিওকে স্বাগত জানান ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গোর। সফরের শুরুতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলকাতায় মাদার তেরেসার বাড়ি ও একটি শিশু আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন। পরে সেখান থেকে দিল্লি যান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। বৈশ্বিক অস্থিতিশীলতার মধ্যে রুবিওর এই সফর ঘিরে উঠেছে নানা প্রশ্ন। বিশ্লেষকদের মতে, ভারতের বিশাল জ্বালানি বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইছে ওয়াশিংটন। চীনের শানজি প্রদেশে কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত 90 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কয়েকজন। শুক্রবার স্থানীয় সময় রাতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় খনিতে কাজ করছিলেন প্রায় 250 শ্রমিক। বিস্ফোরণের পরপর এই খনিতে আটকা পড়াদের বের করতে তৎপরতা শুরু হয়। উদ্ধার করা হয় বেশ কয়েকজনকে। জরুরি ভিত্তিতে আহতদের চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে একটি জাহাজ নির্মাণ কারখানায় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 36 জন। স্থানীয় সময় শুক্রবার স্ট্যাটেন আইল্যান্ডের একটি কারখানায় বিস্ফোরণের পরপরই আগুন লেগে যায়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন দমকল কর্মীরা। কর্মকর্তারা জানান, আটকা পড়া 2 জনকে উদ্ধারের চেষ্টা চলাকালে বিস্ফোরণে একজন বেসামরিক নাগরিক নিহত হন। আহতদের মধ্যে 2 দমকল কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে বিস্ফোরণের কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন মেয়র জোহরান মামদানি। রাশিয়া নিয়ন্ত্রিত লুহান্স্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ইউক্রেনের ড্রোন হামলায় 6 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 39 শিক্ষার্থী। ড্রোনের আঘাতে ভবনটির বড় অংশ ধসে পড়েছে। হামলার সময় ভবনের ভেতরে অন্তত 86 শিশু ও শিক্ষক ছিলেন বলে জানিয়েছে রুশ প্রশাসন। এটিকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে রুশ সেনাবাহিনীকে পাল্টা জবাব দিতে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেনের দাবি, তারা ছাত্রাবাস নয়, রুশ ড্রোন ইউনিটে হামলা চালিয়েছে। আফগানিস্তানে পরোক্ষভাবে বাল্যবিবাহের বৈধতা দিল তালেবান প্রশাসন। সম্প্রতি জারি করা নতুন বিবাহ বিচ্ছেদ আইন নিয়ে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে, এই আইনটি মূলত সুরক্ষার আড়ালে বাল্যবিবাহকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এবং নারীদের আইনি অধিকার সম্পূর্ণ কেড়ে নেওয়ার এক অবমাননাকর দলিল। 2021 সালে তালেবান ক্ষমতা দখলের পর থেকেই আফগানিস্তানে মেয়েদের 6ষ্ঠ শ্রেণীর পর স্কুল কলেজে যাওয়া এবং নারীদের কর্মসংস্থান নিষিদ্ধ করা হয়। শিক্ষা ও স্বাবলম্বী হওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় গত কয়েক বছরে দেশটিতে বাল্যবিয়ে আশঙ্কাজনক হারে বেড়েছে। বেসরকারি এক জরিপ অনুযায়ী বর্তমানে প্রায় 70% আফগান নারীকে জোরপূর্বক কম বয়সে বিয়ে দেওয়া হচ্ছে, যার মধ্যে 66%-এরই বয়স 18 বছরের নিচে। এরই মধ্যে বাল্যবিবাহকে পরোক্ষভাবে সমর্থন দিয়ে নতুন আইন জারি করেছে দেশটির সরকার। তালেবান সরকারের অনুমোদিত নতুন এই আইনটি মূলত বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত একটি আদেশ। আইনটিতে বলা হয়েছে, কোনো নাবালিকা মেয়ের পরিবার তার বিয়ে দিয়ে দিলে মেয়েটি বয়ঃসন্ধিতে পৌঁছানোর পর সেই বিয়ে বাতিলের আবেদন করতে পারবে। ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। আগামী 25শে মে বাংলাদেশের মহান জনগণের পরম প্রিয়জন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী। তার চির অম্লান স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। কৃতজ্ঞতার সঙ্গে তাকে স্মরণ করছি, আমি তার মাগফিরাত কামনা করছি। সম্মানিত সকল প্রিয় ভাই বোনেরা, 2006 সালের পর থেকে জাতীয় কবির অমর স্মৃতি বিজড়িত ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তী উদযাপন হয়নি। প্রায় 2 দশক পর আজ পুনরায় রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির জন্ম জয়ন্তী আয়োজন করতে পেরে সরকার গৌরব বোধ করছে। এই অনুষ্ঠানে অনেকেই হয়তো, যারা মুরব্বী আছেন, অনেকে হয়তো একটি নামের সাথে পরিচিত। আমি এইরকম একজন মানুষকে
গভীর কৃতজ্ঞতায় স্মরণ করতে চাই। তিনি ছিলেন মরহুম দারোগা রফিজুল্লাহ। এই মানুষটি 2014 সালে কবি নজরুল ইসলামকে ত্রিশালের কাজীর শিমলা গ্রামে নিজ বাড়িতে এনে আশ্রয় দিয়েছিলেন। উপস্থিত সুধীবৃন্দ, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের যদি আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ কিংবা বরণ করতে না পারি, এটি তাদের নয় বরং জাতি হিসাবে আমাদেরই দৈন্যতা প্রকাশ পায়। এ প্রজন্মের অনেকেই হয়তো জানেন না, এই প্রজন্মের অনেকেই হয়তো জানেন না 1976 সালের ঢাকার সরোয়ার্দী উদ্যানে জাতীয় কবির নামাজে জানাজার পর কবির লাশবাহী খাটিয়া যারা কাঁধে করে বহন করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1979 সালের 25শে মে জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকার ফার্মগেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কবির মাজার পর্যন্ত অনুষ্ঠিত একটি র্যালিতেও অংশ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রিয় উপস্থিতিবৃন্দ, ত্রিশালে জাতীয় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এভাবে জাতির কবির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রমাণিত হয়েছে কাউকে সম্মান জানালে নিজের সম্মান নষ্ট হয় না, বরং বিনয় মানুষকে মহিমান্বিত করে। আমি মনে নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। প্রধানমন্ত্রীর বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এ ছিল আন্তর্জাতিক সময়। বিকেল 5টার সময় সংবাদ দিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।